1944-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জার্মানিদের হামলায় আমেরিকার চার্লট নামের একটি বিশাল জাহাজ সমুদ্রের মাঝে ডুবে যায়। এর ৮০ বছর পর দুজন সাধারণ নাবিক ৪০ বছর খোঁজাখুঁজির পর সেটি খুঁজে পায়, কিন্তু তাদের লোভে সামান্য ভুলের কারণে একে একে মরতে হয় সমুদ্রের মাঝে থাকা বিশাল আকৃতির শার্কের হাতে। কি ভুলটাই তারা করেছিল, আর কেনই বা এমন ঘটতেছিল তাদের সাথে, এসব কিছুই জানবো সত্য ঘটনা অবলম্বনে দ্য লাস্ট ব্রেথ নামের মুভিটি থেকে। সময়টা 1944, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল। আজ জার্মানি সৈন্যদের টার্গেট হলো সমুদ্রে ভাসতে থাকা আমেরিকার বিশাল আকৃতির চার্লট জাহাজ। জার্মান সৈনিকরা জাহাজটির লোকেশন ফিক্সড করে সাবমেরিনের মাধ্যমে আক্রমণ করে জাহাজটিতে। চোখের পলকে চার্লট নামের জাহাজটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। জাহাজে থাকা সবাই মারা গেলেও জিমি এবং স্কট নামের দুজন বেঁচে যায়, কিন্তু তারা বেশিক্ষণ সার্ভাইভ করতে পারে না সমুদ্রের মাঝে। জাহাজের এক টুকরো অংশ ধরে তারা সমুদ্রে ভাসতেছিল। কিছু বুঝে ওঠার আগেই একটি শার্ক তাদের উপর আক্রমণ করে। নিমেষেই তাদের সমুদ্রের অতল গহ্বরে নিয়ে যায়। তাদের আর শেষ রক্ষা হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পেরিয়ে গেছে। সমুদ্রের মাঝে আমরা একটি ছোট্ট নৌকাকে দেখতে পাই ভাসতে। এখানে নোয়া এবং লেবি নামে দুজন নাবিক ছিল। তারা এই সমুদ্রের তীরের একটি দ্বীপে বসবাস করে। তারা দুজন ৪০ বছর ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পানিতে ডুবে যাওয়া চার্লট নামের জাহাজটি খুঁজতেছিল, কিন্তু অনেক বছর খোঁজার পরও তারা সেই জাহাজের কোনো খোঁজ খবর পায়নি এখন অবধি। এ কারণে অবশ্য সমুদ্রের বাকি লোকেরা তাদেরকে নিয়ে উপহাস করত সবসময়। সেদিকে তারা কোনো গুরুত্বই দেয় না। তাদের একমাত্র লক্ষ্য ছিল জাহাজটি খুঁজে বের করা। প্রতিদিনের মতো আজও তারা এসেছে জাহাজটি খোঁজার জন্য সমুদ্রের মাঝে। নোয়া সুইমিং স্যুট পরে অক্সিজেন সাথে নিয়ে আবারও সমুদ্রের তলদেশে যায়। সেখানে কিছু মার্ক করে রেখেছিল সে পূর্ব থেকেই। এই মার্ক করা জায়গাগুলো দেখলে সে বুঝতে পারে কতদিন এই পর্যন্ত এসেছিল সে। একটু সামনে গেলে একটি লোহার টুকরো নজরে আসে তার। প্রথমে সে লোহার টুকরোটিকে ওঠানোর ট্রাই করে, কিন্তু অনেক ট্রাই করার পর লোহার টুকরোটি সে উঠাতে পারছিল না। এ সময় নোয়া এবং জাহাজের ওপরে থাকা লেবির সাথে কথা চলছিল রেডিওর সাহায্যে। তখন হঠাৎ সামনে কিছু একটা দেখতে পায় নোয়া। ধীরে ধীরে তার কাছে যায় এবং ভিতরে গিয়ে চেক করলে বুঝতে পারে এটাই সেই জাহাজ যা তারা এতদিন থেকে খুঁজতেছিল। নোয়া প্রচণ্ড খুশি হয়ে ওপরে আসে, লেবিকে সবকিছু বলে। তারা দুজন প্রচুর আনন্দিত হয় জাহাজটি খুঁজে পেয়ে। ৪০ বছর পর জাহাজটি পেয়ে তারা দুজন সমুদ্রের মাঝে বসে চিল করছিল। আজ পর্যন্ত তারা ব্যতীত এই জাহাজের খোঁজ কেউ পায়নি। তারা দুজন সিদ্ধান্ত নেয় তারা এই খুঁজে পাওয়া জাহাজটি সম্পর্কে কাউকে কিছু বলবে না। তারা দুজনে এখানে পর্যটক নিয়ে এসে জাহাজটি দেখিয়ে টাকা ইনকাম করবে। এই টাকা দিয়ে তারা নতুন একটি নৌকাও কিনবে। কিন্তু একথা যদি বাইরে সবার মাঝে জানাজানি হয়ে যায়, তাহলে এই জায়গাটুকু সিল করে দিতে পারে পুলিশ। যখন তারা তীরে ফিরতেছিল, তখন নোয়াকে ব্রেট নামের একজন ফোন করে। মূলত ব্রেট ছিল নোয়ার বন্ধু। ব্রেট এবং আরও ৩ জন নোয়ার কাছে এসেছে এখানে ঘুরে বেড়ানোর জন্য। সমুদ্রের তীরে তারা অপেক্ষা করছিল। ব্রেট, স্যাম, রেলি এবং লেবি নোয়ার বন্ধু হলেও তাদের অনেক দিন থেকে দেখা নেই। এখানে সবার মাঝে স্যাম ছিল। যখন তারা সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছিল, তখন একটি ছোট্ট মেয়ে স্যামের কাছে ব্রেসলেট বিক্রি করার জন্য আসে। স্যাম যখন ব্রেসলেটটি হাতে নিয়ে চেক করে, তখন সে লক্ষ্য করে ছোট্ট মেয়েটির হাতে অনেকটা কেটে গেছে। সে মেয়েটির কাছে ব্রেসলেট না নিয়ে $20 দিয়ে দেয় হাতের চিকিৎসা করার জন্য। এরপর তারা 4 জন নোয়া যেখানে থাকে সেখানে চলে আসে। এদিকে নোয়া এবং লেবিও ফিরে এসেছে। তারা একে অপরের সাথে অনেকদিন পর মিট করছে, এজন্য তারা সবাই অনেক খুশি ছিল। স্যামকে দেখা যায় নোয়াকে দেখে সে একটু বেশি এক্সাইটেড হয়ে পড়ে, কেননা নোয়াকে সে ভালোবাসে। সন্ধ্যায় তারা একসাথে বসে আড্ডা দিচ্ছিল। লেবিকে দেখা যায় সে রুমের ভেতরে বসে তার টাকার হিসাব করছে। তার কাছে খুব সামান্য পরিমাণে টাকা ছিল। এই সামান্য টাকা দিয়ে ঋণ পরিশোধ করা ছিল তার অসম্ভব, তাই সে অনেক বেশি চিন্তিত। এদিকে অন্য দিনের তুলনায় নোয়াকে একটি বেশি খুশি দেখাচ্ছিল সেদিন। রেলি এই কারণটা জানতে চায় নোয়ার কাছে। এ সময় নোয়া তাদেরকে বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কথা। আজ তারা ৮০ বছর আগে হারিয়ে যাওয়া চার্লট নামের একটি বিশাল জাহাজ সমুদ্রের মাঝে খুঁজে পেয়েছে। ৪০ বছর খোঁজাখুঁজির পর জাহাজটি পেয়েছে তারা। এটা ছিল তাদের জন্য বড় সাফল্য। সবাইকে সে সাবধান করে দেয় যেন এই কথাটা কাউকে না বলে কেউ। পুলিশ জানতে পারলে এই জায়গাটা সিল করে দেবে। এটা নিয়ে তাদের অনেক বিজনেস প্ল্যান রয়েছে, যা থেকে তারা কিছু টাকাও ইনকাম করতে পারবে। এখানে সবার মাঝে ব্রেট ছিল অ্যাডভেঞ্চারাল টাইপের। এসব কিছু শোনার পর ব্রেট সেই জাহাজটি দেখার জন্য বায়না ধরে, কিন্তু নোয়া তাকে বলে সেখানে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, কেননা এটা ইলিগ্যাল। এ কারণে আমাদেরকে পুলিশও আটক করতে পারে। নোয়া যখন কিছুতেই রাজি হচ্ছিল না, ব্রেট তখন প্রথমে $1000, পরবর্তীতে $5000 অফার করে সেই জাহাজটি দেখানোর জন্য। এসব কথা যখন তারা বাইরে বলছিল, লেবি সেখানে আসে। ব্রেট লেবিকেও বলে
আমি তোমাদের অনেক ডলার দেব তোমরা যদি আমাকে সেই জাহাজটি দেখাতে নিয়ে যাও। কিন্তু লেবিও তাকে নিয়ে যেতে চাচ্ছে না। সে বলে, তুমি এখানে ঘুরতে এসেছো, এখানে অনেক অনেক দেখার মতো সুন্দর জায়গা রয়েছে, তুমি সেগুলো ঘুরে দেখো। এরপর রাতের বেলা সবাই যখন ভেতরে পার্টি করছিল, নোয়াকে বাইরে একা বসে থাকতে দেখে স্যাম তার কাছে এসে বসে। তাদের দুজনের অনেকদিন পর দেখা। তারা তাদের পার্সোনাল লাইফ সম্পর্কে কথোপকথন করে। তাদের কথোপকথন শেষে আবার যখন তারা পার্টিতে জয়েন হতে যাবে, তখন হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। মূলত বিদ্যুৎ চলে যায়নি, তাদের বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে বিল পরিশোধ না করার জন্য। এরপর নোয়া এবং লেবি জেনারেটর চালু করার জন্য আসে। নোয়া জানতে চায় বিদ্যুৎ সংযোগটি কেন বিচ্ছিন্ন করা হয়েছে তাদের। লেবি তাকে বলে, আমি অনেকদিন থেকে বিদ্যুতের টাকা পরিশোধ করতে পারিনি, কেননা আমি অনেক ঋণগ্রস্ত। সব ঋণ পরিশোধ করতে প্রায় $36,000 লাগবে, কিন্তু আমি এত টাকা কোথায় পাবো? আমি জানি এই ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না। নোয়াকে অনেক চিন্তিত দেখায়। এসব কথা শোনার পর নোয়াও বেশ চিন্তিত হয়ে পড়ে। তখন তার মাথায় একটি আইডিয়া আসে। সে বলে, জাহাজটি দেখানোর পরিবর্তে যদি আমরা ব্রেটের কাছ থেকে টাকা নেই, কেননা ব্রেট অনেক ধনী। লেবি সেটাতে রাজি হচ্ছিল না, কেননা ব্রেট তাদের বন্ধু। তার সাথে এমন করাটা একদম ঠিক হবে না। নোয়া তাকে বুঝায়, আমরা তো তার কাছে টাকা চাইনি, সেই তো টাকা দেওয়ার অফার করেছে প্রথমে, তার থেকে টাকা নিলে তুমি ঋণমুক্ত হতে পারবে। নোয়া এবং লেবি এ ব্যাপারে কথা বলার পর ব্রেটের সাথে কথা বলতে চায়। নোয়া যখন তাকে সেই জাহাজটি দেখানোর কথা বলে, ব্রেট অনেক এক্সাইটেড হয়ে পড়ে। নোয়া তাকে কাল সকালে সেই জাহাজটি দেখাতে নিয়ে যাবে, কিন্তু এজন্য তাকে $50,000 দিতে হবে। ব্রেট তাতে রাজি হয়ে যায়, কেননা তার কাছে টাকা পয়সা কোনো ব্যাপারই নয়। অবশেষে $50,000 ডিল ফাইনাল হয়। নোয়া তাকে একাই নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু ব্রেট বায়না ধরে আমাদের সবাইকে নিয়ে যেতে হবে। নোয়া অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায় তাদের সবাইকে জাহাজটি দেখাতে নিয়ে যেতে। এই খুশির সংবাদটি ব্রেট তার বন্ধুদের জানায়। এই খবরটি শোনার পর সবার মাঝে এক্সাইটেড কাজ করছিল। পরের দিন সকালে নোয়া জাহাজটির কাছে যাওয়ার জন্য সবকিছু রেডি করছে। অনেকগুলো অক্সিজেন সিলিন্ডার সাথে নেয়। দেখতে দেখতে ব্রেট সেখানে চলে আসে বাকি বন্ধুদের নিয়ে। এরপর সেই জাহাজটি দেখার জন্য তারা ধীরে ধীরে এগোতে থাকে। একটু সময় পর তারা ফাইনালি সেই জাহাজের কাছে পৌঁছে যায়, যেটি এখন সমুদ্রের অনেক নিচে। সবাই যখন সুইমিং স্যুট পরছিল, লোগান এতটাই এক্সাইটেড ছিল যে মাস্ক না পরেই পানিতে ঝাঁপ দিয়ে দেয়। একটু পরে পানিতে সবাই নেমে পড়ে। সমুদ্রের তলদেশে যাওয়ার জন্য নোয়া ছিল একদম অভিজ্ঞ। সে সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছিল। লোগানকেও একটি মাস্ক দেওয়া হয়। ধীরে ধীরে সবাইকে সেই জাহাজের মাঝে নিয়ে আসে। একে একে সবাই জাহাজের মধ্যে প্রবেশ করে। ব্রেট এবং বাকি সবাই সেই পুরাতন জাহাজটি দেখে একেবারেই হতবাক হয়ে পড়ে। 80 বছর আগের টেকনোলজি সম্পর্কে তারা অনেক ধারণা পায়। নোয়া সবাইকে নিয়ে জাহাজটিতে প্রবেশের সময় একটা লম্বা চিকন রশি লাগিয়ে দেয়, যাতে পরবর্তীতে জাহাজ থেকে বের হওয়ার সময় এই রশির সাহায্যে বের হতে পারে তারা সবাই। অন্যথায় তারা রাস্তা ভুলে যেতে পারে। তারা জাহাজের ভেতরে চলাচলের সময় জাহাজের অনেক যন্ত্রাংশ দেখতে পায়। সেগুলো দেখে মনে হচ্ছিল এখনও সবকিছু সচল রয়েছে। তারা ঘুরতে ঘুরতে এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখানে জাহাজে থাকা সৈন্যরা বসে খাবার খেত। এই ডাইনিং টেবিলে বসে তারা একে অপরের সাথে তাদের অনুভূতিগুলো শেয়ার করছিল। তারা সবাই অনেক বেশি এক্সাইটেড। তারা সবাই নোয়াকে ধন্যবাদ জানায়, কেননা নোয়া না থাকলে তারা এই অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারতো না। তখন নোয়া সবাইকে সিগন্যাল দেয়, সময় হয়েছে আমাদের ফিরে যাবার। এখানে পানির চাপ অনেক বেশি, কিন্তু ব্রেট এখান থেকে যেতে চাইছিল না। সে আরও কিছুক্ষণ জাহাজের মাঝে থাকতে চাচ্ছিল। এরপর ব্রেটের রিকোয়েস্ট রাখার জন্য কিছুটা সামনের দিকে যায় তারা। যেতে যেতে তারা একটি বন্ধ রুমের সামনে এসে পৌঁছায়। তারা সেই বন্ধ রুমের দরজাটি খুলে ভেতরে প্রবেশ করলে দেখতে পায় এটা সেই রুম যেখানে সৈন্যদের জন্য মেডিসিন রাখা হতো, অর্থাৎ সৈন্যরা আহত হলে এই রুমে নিয়ে এসে চিকিৎসা করা হতো। এরপর আবারও কিছুটা সামনের দিকে এগোয় তারা। তারা এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখানে 80 বছর থেকে হাওয়া আটকে রয়েছে। সবাই সেই জায়গাটিতে পৌঁছানোর পর তাদের অক্সিজেন মাস্কগুলো খুলে ফেলে, কেননা সেখানে অক্সিজেন ছিল। তারা কিছু সময় এখানে বিশ্রাম নেয়। লোগান সেখানে তার সাথে আনা ড্রিঙ্কস পান করতে থাকে। এতে সবাই বিরক্ত হয়। নোয়া তাকে এখানে ড্রিঙ্কস করতে নিষেধ করে। তারা যে জায়গাটায় বিশ্রাম করছিল তার দেয়ালে হঠাৎ চোখ পড়লে দেখতে পায় তারা দুজন ব্যক্তির নাম দুটি ছিল জিমি এবং স্কট। মূলত আমরা এই দুজনকে সিনেমার প্রথমে দেখেছিলাম, যারা জাহাজ ক্র্যাশ হওয়ার পর বেঁচেছিল, কিন্তু শার্কের হাত থেকে বাঁচতে পারেনি। এখানে আসার সময় তারা যে রশি লাগিয়েছে, হঠাৎ করে মনে হচ্ছিল কে যেন সেই রশিটা ধরে টানছে। রশিটা এত জোরে টান লাগে যে রেলি আহত হয়। তারা বুঝে উঠতে পারছিল না কে রশিটা টানছে। তখন নোয়া তাদেরকে বলে, হয়তো কোনো ছোট মাছ রশিতে আটকে গেছে, তাই রশিটা টান লাগছে।
আর এজন্য তোমাদের কোনো টেনশন নিতে হবে না। আমি এখান থেকে বের হবার রাস্তা চিনি। এরপর তারা সময় নষ্ট না করে জাহাজ থেকে বের হওয়ার জন্য উপরে আসতে থাকে। সবার অক্সিজেনের সিলিন্ডারে অক্সিজেন ঠিকঠাক থাকলেও রেলির অক্সিজেন সিলিন্ডারে ছিল অক্সিজেন কম। তাদেরকে দ্রুত এখান থেকে বের হতে হবে। তারা যখন জাহাজটি থেকে বের হচ্ছিল, তারা বের হবার রাস্তাটি ভুলে যায়, কেননা তারা যে রশি লাগিয়েছিল সেটিতেও এখন নেই। রাস্তা ভুলে যাওয়ার কারণে সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। নোয়া তাদেরকে শান্ত করে। নোয়া আবার তাদের গাইড করে। অবশেষে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায় তারা। তারা যখন এখান থেকে বের হতে যাবে, তখন একটি বিশাল আকৃতির শার্ক এসে লোগানের পায়ে কামড় দিয়ে দেয়। এতে লোগান প্রচণ্ড পরিমাণে আহত হয়, কিন্তু শার্ক তাদের আশেপাশে তখনও ঘুরছিল। শার্ক থেকে বাঁচার জন্য তারা জাহাজের অপর একটি রুমে প্রবেশ করে। লোগানের পা থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল, আর এই রক্তের গন্ধে যে কোনো সময় শার্কটি তার কাছে আসতে পারে। তাছাড়া লোগানের রক্তক্ষরণের কারণে মারাও যেতে পারে। স্যাম যেহেতু একজন ডক্টর ছিল, সে বলে যে কোনোভাবে লোগানের রক্ত থামাতে হবে। তখন তাদের সেই মেডিসিনের রুমের কথা মনে পড়ে, যেখানে জাহাজের সৈন্যদের চিকিৎসা করা হতো। একটু আগেই তারা সেই রুমে মেডিসিন দেখতে পেয়েছে। তারা দ্রুত সেই মেডিকেল রুমে আসে। স্যাম এখান থেকে মেডিসিন কালেক্ট করে লোগানের চিকিৎসা করে, কিন্তু দেখতে দেখতেই লোগান ঠান্ডায় জমে যাচ্ছিল। একটু সময়ের মধ্যেই সে মারা যায়। তারা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই কিছু হয় না। তাদের বন্ধুর আকস্মিক মৃত্যুতে সবাই একেবারে ভেঙে পড়ে। অপর পাশে তারা যে রুমের মাঝে ছিল, তার দরজাতে বারবার একটি হাঙ্গর আঘাত করতেছিল, অর্থাৎ শার্কটি এখনও বাইরে রয়েছে তাদের অপেক্ষায়। তারাও কি শার্কের আক্রমণে মারা যাবে? এরকম হাজারো চিন্তা তাদের মাথায় ঘুরপাক খেতে শুরু করে। তাদের কাছে যে অক্সিজেন রয়েছে তা দিয়ে অল্প কিছুক্ষণ বেঁচে থাকতে পারবে তারা সমুদ্রের নিচে। দ্রুত এখান থেকে বের হতে হবে তাদের। কিন্তু এখান থেকে বের হতে গেলে শার্ক তাদের মেরে ফেলবে। ব্রেড তখন সবার কাছে একটি আইডিয়া শেয়ার করে। সে বলে, এখান থেকে বের হতে হলে আমাদের লোগানের দেহটি দরজার বাইরে বের করে দিতে হবে। শার্ক যখন লোগানের দেহটি নিয়ে যাবে, ঠিক তখনই আমরা এই রুম থেকে বেরিয়ে পড়ব। সবার অনিচ্ছা সত্ত্বেও এই কাজটি তাদের করতে হয়। তারা লোগানের দেহটি দরজার বাইরে বের করে দেয়। প্ল্যান অনুযায়ী শার্ক যখন লোগানের দেহটি নিয়ে যায়, তারা সবাই একে একে বেরিয়ে পড়ে। দ্রুত রুম থেকে বের হওয়ার সময় লোহার একটি খণ্ডের সাথে রেলির পা চিরে যায়। রেলির পা থেকে প্রচণ্ড পরিমাণে রক্ত বের হচ্ছিল। রেলির এই অবস্থা দেখে সবাই তাকে সেই রুমটিতে নিয়ে আসে, যেখানে অক্সিজেন ছিল। এখানে আসার পর তারা সবাই রেলির পা থেকে রক্ত বের হওয়া বন্ধ করার ট্রাই করে। আর এ সমস্ত কিছুর জন্য ব্রেড নোয়াকে দোষ দিতে থাকে। সে বলে, তুমি আগে থেকেই জানতে এখানে শার্ক রয়েছে, তাহলে কেন আমাদের নিয়ে আসলে? ব্রেড নোয়াকে গালাগালি করে। আর সত্যি বলতে এখানে যে শার্ক রয়েছে এটা নোয়া জানতই না। স্যাম নোয়াকে বিশ্বাস করত, তাই সে সবাইকে শান্ত করে বলে, এখানে যে শার্ক রয়েছে এই ব্যাপারে নোয়া কিছুই জানতো না। তার সাথে রাগারাগি করে কোনো লাভ নেই। এখানে আমরা সবাই সবার ইচ্ছে মতোই এসেছি। আমাদের সবাইকে এক হয়ে এখান থেকে বের হওয়ার বুদ্ধি বের করতে হবে। তখন নোয়া রেইলি এবং স্যামকে এই রুমটিতে রেখে ব্রেডকে সাথে নিয়ে বাইরে আসে, আটকে পড়া জাহাজ থেকে বের হওয়ার রাস্তা খোঁজার জন্য। তারা রাস্তা খুঁজে পেলে রেইলি এবং স্যামকে এখান থেকে নিয়ে যাবে। নোয়া পাশ থেকে একটি লোহার পাইপ হাতে তুলে নেয়, যাতে শার্কটি আক্রমণ করলে নিজেকে রক্ষা করতে পারে। তারা যখন এখান থেকে কিছুটা সামনে যায়, তখন আবারও সেই শার্কটি তাদের উপর আক্রমণ করে। হঠাৎ শার্কটিকে সামনে দেখে তারাও হতভম্ব হয়ে পড়ে। তারা যেখান দিয়ে বের হচ্ছিল সেখানে অনেক ভারী ভারী লোহার পাত রাখা ছিল। সেখান থেকে একটি লোহার গ্রিল নোয়ার উপরে পড়ে। নোয়া গ্রিলটির নিচে আটকা পড়ে। ব্রেড তাকে বের করার জন্য ট্রাই করছিল। সেই শার্কটি তাদের পাশেই ছিল তখনও। নোয়া তাকে এখান থেকে চলে যেতে বলে, জাহাজের কোনো একটি সেফ জায়গাতে আশ্রয় নিতে বলে তাকে। নোয়ার কথা মতো ব্রেড জাহাজের অপর একটি রুমে লুকিয়ে পড়ে, দরজা ভালোভাবে আটকে দেয়। এদিকে শার্কটি নোয়ার দিকে তেড়ে আসছিল। তখন নোয়া অনেক চেষ্টার পর সেই লোহার গ্রিলটির নিচ থেকে বের হতে পারে। ততক্ষণে শার্কটি প্রায় তার কাছে চলে এসেছে। সে নিজেকে রক্ষা করার জন্য তার কাছে থাকা অক্সিজেন সিলিন্ডারটি দিয়ে হাঙ্গরটিকে আঘাত করতে থাকে। সিলিন্ডারটি ছুঁড়েও মারে শার্কের দিকে। এতে শার্কটি অন্যদিকে চলে যায়। নোয়ার কাছে কোনো অক্সিজেন সিলিন্ডার ছিল না। তখন তার মনে পড়ে লোগানের কথা। নোয়া তখন লোগানের মৃত বডিটির কাছ থেকে অক্সিজেন সিলিন্ডারটি নিজের সাথে লাগিয়ে নেয়। এরপর নোয়া রেইলি এবং স্যামের কাছে ফিরে আসে। ব্রেডকে নোয়ার সাথে না দেখে রেইলি এবং স্যাম অনেক চিন্তিত হয়ে পড়ে। নোয়াকে ব্রেডের কথা জিজ্ঞেস করে তারা। নোয়া তাদেরকে বলে ব্রেড সুরক্ষিত জায়গায় রয়েছে। এখান থেকে বের হবার দুটি রাস্তা খুঁজে পেয়েছে তারা, আর এই দুটি রাস্তাতেই শার্ক পাহারা দিচ্ছে। এখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। আমাদের বিকল্প কোনো রাস্তা বের করতে হবে এখান থেকে বের হওয়ার জন্য। যেহেতু রেইলি অসুস্থ ছিল,
সেই রুমটিতে রেলিকে রেখে নোয়া এবং স্যাম বিকল্প রাস্তা খুঁজে বের করার জন্য বাইরে আসে। তারা দুজন চলতে চলতে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে যুদ্ধের জন্য বোমা রাখত। এখানেও কিছুটা বাতাস আটকে ছিল। স্যাম চলতে চলতে কিছুটা ক্লান্ত হয়ে পড়ছিল, তাই নোয়া তাকে বলে, তুমি এখানে থাকো, আমি একাই বাইরের রাস্তা খুঁজতে যাচ্ছি। শ্যাম নোয়াকে অনেক ভালোবাসত। সে তার ভালোবাসার অনুভূতিগুলো প্রকাশ করে তার কাছে এবং তাকে দ্রুত এখানে ফিরে আসার জন্য বলে। অপরদিকে সেই রুমের মাঝে এখনও আটকা পড়েছিল ব্রেড। রুমের চারিদিকে দেখার পর সে একটি জানালা দেখতে পায়। যখন সে জানালা দিয়ে বাইরে আসে তখন সে জাহাজটি থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায়। ধীরে ধীরে সমুদ্রের উপরে চলে আসে সে। লেবি উপরে ছিল তাদের নৌকায়। ব্রেড পানির উপরে এসে জোরে জোরে চিৎকার করে লেবিকে সাহায্য করতে বলে। চিৎকার করে বলে, নিচে অনেক বড় বড় শার্ক রয়েছে, আমরা জাহাজটিতে আটকা পড়েছি। লেবি তার সব কথাই শুনতে পায়। ব্রেড যখন লেবির কাছে নৌকার দিকে ছুটে যাচ্ছিল হঠাৎ করে একটি শার্ক তাকে পুরো খেয়ে ফেলে। এসব ঘটনা লেবি সামনেই ঘটছে। লেবি বুঝে যায় সবাই অনেক বিপদে রয়েছে। এদিকে নোয়া আবারও স্যামের কাছে ফিরে আসে। স্যামকে এসে বলে, আমি একটা দরজা খুঁজে পেয়েছি যেটা এখনও আটকানো, আর এটা খোলার জন্য তোমার সাহায্যের প্রয়োজন। এরপর স্যাম এবং নোয়া যখন সেই বন্ধ দরজাটি খুলতে যায় তারা লক্ষ্য করে দরজার অপর প্রান্তে শার্কগুলো ঘুরতেছে। এজন্য তারা দরজাটি না খুলে আবার ফিরে আসে। এখন তারা একেবারেই হতাশ, আমরা হয়তো এখান থেকে আর বের হতে পারবো না। তারা সবাই অনেক চিন্তায় পড়ে যায়, হয়তো এই জাহাজের মাঝে তারা অক্সিজেনের অভাবে ধীরে ধীরে মারা যাবে। তখন রেলি তাদেরকে বলে, শার্ক কখনো পিছন দিকে যায় না, আমরা যদি শার্কটিকে কোথাও আটকে দিতে পারি তাহলে আমরা এই সুযোগে এখান থেকে বের হতে পারবো। আমার পায়ে আঘাত লেগেছে, এখান থেকে রক্ত বের হচ্ছে, এই রক্তের গন্ধে খুব সহজে শার্ক আমার পিছু নেবে। শার্ক যখন আমার পিছনে আসবে তখন যেভাবেই হোক শার্কটিকে আমরা আটক করব, তাহলেই আমরা জাহাজ থেকে বের হতে পারবো। এরপর তারা বাঁচার শেষ চেষ্টাটা করার জন্য বের হয়ে পড়ে। তারা যখন দরজাটির কাছে আসে রেলি শার্কটিকে তার দিকে আকৃষ্ট করার জন্য পা থেকে কিছু পরিমাণে রক্ত বের করে দেয়। তাদের প্ল্যান অনুযায়ী শার্কটির রক্তের গন্ধে মুহূর্তের মধ্যে তাদের কাছে চলে আসে। দরজার পাশে লোহার কেচের মাঝে হাঙ্গরটিকে তারা অনেক কষ্টের পর আটকাতে পারে। তারা দ্রুত জাহাজের মিসাইল কেবিনের দরজাটি খুলে বেরিয়ে আসে। অবশেষে তারা তিনজন জাহাজের মধ্য থেকে বের হতে সক্ষম হয়। নোয়া যখন সবাইকে নিয়ে উপরে আসছিল তখন সে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। রেলি এবং স্যাম নোয়াকে নিয়ে উপরে ওঠার চেষ্টা করে। হঠাৎ তখন কোথা থেকে যেন একটি শার্ক এসে রেলিকে সমুদ্রের অতল গহ্বরে নিয়ে চলে যায়। নোয়া তখনও অচেতন অবস্থায় ছিল। স্যাম তার বন্ধুর এমন মৃত্যুর চোখের সামনে দেখে অনেক ভয় পেয়ে যায়। সে নোয়াকে উপরের দিকে ধাক্কা দিয়ে আবারও জাহাজের মধ্যে চলে আসে। তার পিছু পিছু শার্কটিও যায়। স্যাম এমনটি করেছে যাতে তার পিছনে শার্কটি আসে আর নোয়া বেঁচে যায়। এদিকে লেভি নোয়াকে দেখতে পায়, সে তাকে উদ্ধার করে উপরে নিয়ে যায়। স্যামের অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেন প্রায় শেষের দিকে, এজন্য সে জাহাজের সেই কেবিনটাতে আসে যেখানে হাওয়া আটকে আছে। সে নিজেকে প্রস্তুত করে শার্কের সাথে লড়াই করার জন্য। একটি লোহার রড হাতে নিয়ে স্যাম আবারও উপরের দিকে যায়। ঠিক তখনই একটি শার্ক তার উপরে আক্রমণ করে। স্যাম তার কাছে থাকা লোহার দণ্ডটি হাঙ্গরের মুখে ঢুকিয়ে দেয় এবং তাড়াহুড়ো করে জাহাজ থেকে বেরিয়ে আসে। সমুদ্রের মাঝের এই জাহাজের আশেপাশে অনেকগুলো শার্ক ছিল। স্যাম যখন উপরে আসছিল সেই শার্কগুলোর মধ্য থেকে একটি শার্ক তার দিকে ছুটে আসতে থাকে। ঠিক তখনই লেবি স্যামকে বাঁচানোর জন্য হাঙ্গরের সামনে আসে। শার্ক লেবিকে নিয়ে চলে যায়। স্যামকে বাঁচাতে লেবি নিজের জীবন স্যাক্রিফাইস করে দেয়। স্যাম বেঁচে যায়। এরপর স্যাম দ্রুত সেই বোটটিতে ফিরে আসে। তাদের সব বন্ধুদের মাঝে স্যাম এবং নোয়াই বেঁচে ছিল। এরপর কয়েক বছর পরের সিন দেখানো হয়। নোয়া এবং স্যাম বিয়ে করেছে, তাদের একটি ফুটফুটে ছেলে সন্তান রয়েছে। তারা এখন অনেক খুশি। লেবির বোটটি এখন নোয়া চালায়। আর এখানে এই সত্য ঘটনাটি এন্ড হয়।